আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব যে গত আওয়ামী লীগ সরকারের সময়ে আমরা দেখেছি ইন্ডিয়ার সাথে যে সমস্ত চুক্তিগুলো হয়েছে, বিশেষ করে এই যে আপনার যে পাইপলাইন, তেল আনার যে পাইপলাইনটা তৈরি হয়েছিল সে বিষয়টা নিয়ে বাংলাদেশের বিভিন্ন দল, বিভিন্ন গ্রুপগুলা তখন যে বিষয়টা প্রচার করেছিল যে ইন্ডিয়ার কাছে বাংলাদেশ বিক্রি করে দেওয়া হচ্ছে, ইন্ডিয়ার কাছে দেশের মাটি তুলে দেওয়া হচ্ছে, এরকম ইত্যাদি ইত্যাদি খবরাখবর। কিন্তু সেই বিষয়টা তখন হয়তো অনেকের কাছেই সঠিক মনে হয়েছে, কিন্তু বাস্তবিকভাবে যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে তখন আওয়ামী লীগ সরকারের পতনের পর এটার সত্যটা কতটুকু বা মিথ্যা কতটুকু সেটা বোঝা যাচ্ছে। আর সেটা সুফল কি পাচ্ছে বর্তমানে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চেষ্টা করব। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করি। দর্শক, যে আমি এই ভিডিওটা করতেছি এটা আমি কোনো পক্ষ হয়ে করতেছি না, আমি স্বাভাবিক দৃষ্টিতে করতেছি, স্বাভাবিকভাবেই নিরপেক্ষভাবে করতে চেষ্টা করতেছি। আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকারের সময়ে বিশেষ করে এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সবচেয়ে একটা অভিযোগ থাকে, সেই অভিযোগটা যদিও সত্য বা মিথ্যা সেটা আপনি মিলিয়ে নেবেন, যে আওয়ামী লীগ সরকার ভারতকে অনৈতিক সুবিধা দেয় বা ভারতের কাছে দেশ বিক্রি করে দিচ্ছে, এরকম খবর কিন্তু আমরা প্রায়শই দেখতাম। বিশেষ করে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন গত 15-16 বছরে এটা এত পরিমাণ ছিল যে কোনো একটা কারণ দেখিয়ে আমরা দেখতাম যে আমাদের এই যে কি বাংলাদেশের ধর্মীয় নেতা হিসেবে পরিচিত মামুনুল হক, তারা যেভাবে রাজপথে নেমে যেতেন যে ইন্ডিয়ার দাদাগিরি মেনে নিব না, ইন্ডিয়াকে আমরা সুবিধা দেব না, ইত্যাদি ইত্যাদি, ইন্ডিয়ার কাছে বাংলাদেশের মাটি দিয়ে দেব না, মানে এরকম ভাষণ দিয়ে তারা যেভাবে গলা ফাটিয়ে যেভাবে ভাষণ দিতেন, এটা কিন্তু আমরা কম বেশি সবাই দেখে এসেছি। এখন এই যে ভাষণগুলো তারা যখন দিতেন তখন কিন্তু দেশের সাধারণ মানুষের ভিতরে অনেকের মনেই একটা প্রশ্ন থাকতো, হায়রে দেশ তো ইন্ডিয়াকে দিয়ে দিচ্ছে, হাসিনা তো দেশ বিক্রি করে ফেলতেছে, হাসিনা তো দেশের 12টা বাজায় ফেলতেছে, এরকম কিন্তু একটা চিন্তাভাবনা কিন্তু সাধারণ মানুষের ভিতরে আসতো। কারণ কি, যখন আপনি একটা কথা বারবার বারবার বলেন, হ্যাঁ, তখন মানুষের ভিতরে কিন্তু ওইটা নিয়ে একটা না একটা সন্দেহ কিন্তু এসে যায়। এই যে আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক দল হোক, সেটা বিএনপি হোক, সেটা এই যে মামুনুল হকের দল হোক, সেটা জামাত বা যে কোনো দলে হোক না কেন, এই যে এই ভাষণগুলা বা এই সমস্ত কথাগুলো যখন একের পর এক বলতে থাকে, তখন খবরটা মিথ্যা হলেও কিন্তু এটা জনগণের মাঝে কিন্তু একটা স্থান বা জায়গা করে নেয় যে হয়তো বা এটা সঠিক। যদি সঠিক না হতো তাহলে তো এত প্রচার হতো না। হ্যাঁ, এখন এই খবরগুলা যতটা না বাস্তবসম্মত ছিল তার থেকে বেশি ছিল রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে এখানে আপনার দোষী করা আর কি। এখন আওয়ামী লীগ সরকার যখন চলে গেল বা আওয়ামী লীগ সরকারের পতন হলো 5ই আগস্টে, তারপর আমরা ভাবছিলাম যে আমাদের যেই ইন্টেরিয়াম আসছে, যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা ভারতের সাথে করা আওয়ামী লীগের যে সমস্ত চুক্তিগুলো ছিল, যে চুক্তিগুলো দেশ বিক্রির, যে চুক্তিগুলো দেশের স্বার্থর বিরোধী, সেই সমস্ত চুক্তিগুলো বাতিল করবে। আমরা ভাবছিলাম যে এর সংখ্যা অনেক হবে, কিন্তু বাস্তবে আমরা দেখলাম কি এই যে ইন্টেরিয়ামের বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় 18 মাস সময়ে অতিবাহিত করে গেল, তারা ভারতের সাথে একটা চুক্তিও বাতিল করতে পারেনি, যে চুক্তিটা বাংলাদেশের স্বার্থ বিরোধী, যে চুক্তিটা বাংলাদেশের কোনো ভূখণ্ড ভারতকে দিয়ে দিচ্ছে, যে চুক্তিটার কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে চুক্তিটার কারণে বাংলাদেশের স্বার্থ সেখানে বিকিয়ে দেওয়া হয়েছে, একটা চুক্তিও বাদ করতে পারেনি। এখন যখন ইন্টেরিয়াম এই বিষয়টা করতে পারেনি, তখন আমরা এটা ধরে নিতে পারি যে তাহলে এখানে আওয়ামী লীগের করা যে সমস্ত চুক্তিগুলো সেখানে ছিল সেগুলো বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বা বাংলাদেশের স্বার্থ রক্ষা করে হয়েছিল। এখন এর প্রমাণ আরেকটু ভালো করে আমরা পাই যখন এই যে 2026 সালের আপনার 28শে ফেব্রুয়ারি ইরানের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে যে অবৈধ হামলা পরিচালনা করেছে, সেই হামলার পরে, কেননা ওই হামলার পরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহত হয়, নিহত হওয়ার পর ইরান তাৎক্ষণিকভাবে মানে যে প্রতিক্রিয়া দেখায়, সেই প্রতিক্রিয়াতে তারা
মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়, বিশেষ করে তেল সমৃদ্ধকরণকৃত মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশগুলো আছে সেই সমস্ত দেশগুলোকে অস্থিতিশীল করে তোলে। তার অংশ হিসেবে তারা সেখানে এই যে মধ্যপ্রাচ্যের যে মানে তেল সরবরাহের যে প্রধান রুট, যে হরমুজ প্রণালী, সেই হরমুজ প্রণালী বন্ধ করে রাখে। আর এই হরমুজ প্রণালী বন্ধ করে রাখার কারণে বিশ্বে বাজারে, বিশ্ব অর্থনীতিতে যে আপনার যে আপনার নেতিবাচক প্রভাব পড়ে, সেই নেতিবাচক প্রভাব থেকে বাংলাদেশও কিন্তু বাঁচতে পারেনি। বাংলাদেশের যেই তেলের পাম্প আছে সেই তেলের পাম্পগুলোতে তেলের ঘাটতি দেখা দিয়েছে বা তেল সংকট দেখা দিয়েছে। তখন বাংলাদেশ সরকার কিন্তু ভারতের কাছে তেল সহায়তা চেয়েছে। ভারতের কাছে তেল সহযোগিতা চাওয়া এটা অনৈতিক না, এটা মানে খারাপ কিছু বলে আমি মনে করি না। কেননা বিশ্বের সকল দেশই যখন সংকটে পড়ে তখন আরেক দেশের কাছে হাত বাড়ায়। কিন্তু আমার এখানে মূলত যে বিষয়টা বোঝানোর কথা বা বুঝাইতে চাচ্ছি আমি এখানে, আমাদের দেশের যে মৌলবাদী গ্রুপ বা যে দক্ষিণপন্থা গ্রুপ, তারা সবসময় বলতো বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়ে শেখ হাসিনা এই যে চুক্তিগুলো করেছে। বা একটা গ্রুপ আমরা দেখতাম যে বিশেষ করে ইন্টারিয়ামের সময় সবসময় দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান দিত। হ্যাঁ, এখন এই ব্যক্তিরা বা এরা কি করবেন এখন? কেননা আপনি দেখেন এই যে বাংলাদেশ সরকার যখন ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে, তখন ভারত কিন্তু 5,000 মেট্রিক টন জ্বালানি বাংলাদেশে সরবরাহ করবে। কিভাবে? এই তেলটা আসবে ভারত এবং বাংলাদেশের যেই এটা পাইপলাইন, এটা কিন্তু আওয়ামী লীগ সরকার ফ্রেন্ডশিপ পাইপলাইন এরকম একটা প্রকল্প রয়েছে। সেই প্রকল্পতে এই যে তেল সরবরাহের যে পাইপলাইন রয়েছে, সেই পাইপলাইন দিয়ে কিন্তু বাংলাদেশের তেল আসবে। এখন আওয়ামী লীগের সময়ে করা চুক্তি যদি ভারতের স্বার্থ সংশ্লিষ্ট হয়ে থাকে, তাহলে একটা চুক্তি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বাদ করতে পারেনি। উল্টো আমরা দেখছি ভারত কিছু চুক্তি তারা আমাদেরকে সুবিধা দিচ্ছে বেশি, এই কারণে তারা নিজেরাই বাদ দিয়েছে একটা চুক্তি সম্ভবত। এখন এই যে পাইপলাইনের যে সুবিধাটা, সেটা আমরা দেখলাম যে 2026 সালে এসে আমরা পাচ্ছি। সুতরাং প্রতিটা সরকারই, সেটা হোক বিএনপি সরকার, হোক সেটা আওয়ামী লীগ সরকার, হোক সেটা XYZ সরকার, তারা নিজের স্বার্থ বিকিয়ে দিয়ে কোনো সময় অন্য দেশের সাথে চুক্তি করে না। হ্যাঁ, এই চুক্তিগুলো করে কারা? যারা অরাজনৈতিক সরকার থাকে। যেমন ইন্টারিয়াম হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বসেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করে তিনি যেভাবে এই যে চুক্তিগুলো করে গেছেন, যে চুক্তিগুলোর দায় এখন বিএনপি সরকারের গাড়ে এসে পড়বে বলে আমার কাছে মনে হয়। বিএনপি সরকার না চাইলেও ওই সমস্ত চুক্তিগুলো বাস্তবায়ন করতে হবে বা বাস্তবায়ন করতে চেষ্টা করতে হবে। কেননা এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি করা হয়েছে, এই চুক্তি থেকে যদি বাংলাদেশ নিজে থেকেই বের হতে চায় বা বাদ দিতে চায়, তাহলে কিন্তু তারা বাংলাদেশের গাড়ে শুল্ক চাপিয়ে দিবে, বাংলাদেশকে অনৈতিক চাপ প্রয়োগ করবে। সুতরাং সেই চাপ সহ্য করার ক্ষমতা বাংলাদেশের নাই। এই কারণে হয়তোবা বাধ্য হয়ে হোক, অনিচ্ছাকৃতভাবে হোক, যেটা হোক, এই বিএনপি সরকারকে কিন্তু ওই যে ইন্টারিয়ামের করা চুক্তিগুলো বাস্তবায়ন করতে হবে। এখন আওয়ামী লীগের সেই চুক্তিগুলো যেন অবৈধ ছিল না, বা আওয়ামী লীগের সেই চুক্তিগুলো যেন আপনার চুক্তিগুলোর যে নেতিবাচকতার কথা তৎকালীন যে সমস্ত রাজনৈতিক দলগুলো বলেছেন, তারা যেন আসলে রাজনৈতিকভাবে সুবিধা নেওয়ার জন্য, রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে ফাঁদে ফেলানোর জন্য, রাজনৈতিকভাবে জনগণকে আওয়ামী লীগের বিরুদ্ধে খেপিয়ে তোলার জন্য কথাগুলো বলেছেন, এটা এখন প্রমাণিত হচ্ছে। এখন এই যে পাইপলাইন দিয়ে যে তেল আসতেছে 5,000 মেট্রিক টন সম্ভবত তেল, সেই 5,000 মেট্রিক টন জ্বালানি তেল যখন পাইপলাইন দিয়ে বাংলাদেশে ঢুকবে, আশা করি সেই তেলের কারণে বাংলাদেশের তেলের বাজার বা জ্বালানি বাজার আপনার স্থিতিশীল হবে। এখন যে সমস্ত রাজনৈতিক সরকারগুলো থাকে, তারা কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে এরকম কাজ করে। তাই আওয়ামী লীগ সরকারও কিন্তু এরকম পরিকল্পনা করে এই কাজগুলো করেছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সম্পর্কে অনেক নেতিবাচক কথা রয়েছে। তারপরেও এই যে আমরা শুনি যে সাম্প্রতিক সময়ে, অর্থাৎ আগামী মাসের দিকে সম্ভবত
এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে বিদ্যুৎ উৎপাদন হবে সে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বা হবে এরকম খবরাখবর আমরা দেখতে পাচ্ছি। গতকালকে আমরা দেখলাম যে বিএনপি সরকারের যিনি এই যে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন সম্ভবত শেখ রবিউল আলম যে মেট্রো রেলে চড়ে দেখলাম যে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে তিনি মেট্রো রেলে ভ্রমণ করতেছেন। এটাও তার কাছে একটা উপলব্ধি হওয়ার কথা। তিনি এখন আমি মানে আশা রাখি তিনি এখন চিন্তা করবেন যে এর থেকে ভালো আরও কী করা যায়, আরও ভালো বিকল্প থাকলে তিনি ওই যে আপনার যে জামাত বা ওই যে অন্য যে সমস্ত দলগুলো শুধুমাত্র সব কিছুতেই বিরোধিতা করে সেই বিরোধিতাটা তিনি না করে তিনি চাইবেন বিরোধিতা এরম হোক যে আগের সরকার যেটা করেছে আমরা এর থেকে আরও বেটার কিছু করে দেখাতে পারবো বা দেখাবো। হ্যাঁ, আগের সরকার পদ্মা সেতু নির্মাণ করেছে, আমরা এর থেকে ভালো কিছু কোনো জায়গায় যদি কোনো স্থাপনা বা কোনো এরকম হ্যাঁ বড় প্রকল্প তৈরি করতে পারি তাহলে আমাদের দেশ উন্নতি হবে। এছাড়া যদি সারাদিন ওই সমালোচনা করতে থাকি যে একদল আরেক দলের বিরুদ্ধে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে সমালোচনা করে সময় খোয়াবে, বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে সমালোচনা করে সময় খোয়াবে, এটাতে দেশের আসলে কল্যাণ হবে না। এটাতে আসলে দেশের ওই এক পক্ষ আরেক পক্ষের যে শত্রুতামি সেটা বৃদ্ধি পাবে। কিন্তু সেটা না করে কিভাবে ওরা ভালো করেছে, ওরা যেই কাজটা করেছে আমি এর থেকে আরও ভালো বা বেটার কিছু করতে চাইবো, এরকম করলে দেশের সামগ্রিকভাবে উন্নতি হবে বলে আমার কাছে মনে হয়। এখন যে কথা দিয়ে শুরু করেছিলাম যে আওয়ামী লীগের যে কাজগুলো ছিল সেই কাজগুলো আসলে বাস্তবসম্মত ছিল বলে আমার কাছে বর্তমানে এসে মনে হচ্ছে। কেননা তখন যে সমস্ত কথাগুলো আমাদের রাজনৈতিক দলগুলো বা বিরোধী রাজনৈতিক দলগুলো বলেছিল তারা শুধুমাত্র আওয়ামী লীগকে ফাঁদে ফেলানোর জন্য, আওয়ামী লীগের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা ছড়ানোর জন্য তারা এই সমস্ত কথাগুলো বলেছিল যে দেশ বিক্রি করে দিচ্ছে, ভারতের স্বার্থকে রক্ষা করছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাস্তবে দেখি আমরা এসে যদি মিলাই, বিশেষ করে এই যে পাইপলাইনের বিষয়টা যদি আমরা দেখি তাহলে দেখি যে বাংলাদেশের স্বার্থই সেখানে রক্ষিত হচ্ছে বলে আমার কাছে মনে হয়। তাই ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়। আমাদের যদি আপনারা ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটক এনেদের সামনে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।